সংকেত আসছিল গত বেশ কিছুদিন ধরে যে বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা। আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয়, বাংলাদেশে যা করার সেটা করবে ভারত। ভারতের ওপর এই নির্ভরতা যে নিল আমেরিকা, এটা কোনো আচমকা নেওয়ার সিদ্ধান্ত নয়। আপনাদের হয়তো মনে আছে, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশের ভার আমি বন্ধু মোদীকে দিয়েছি। বলেছিলেন বটে, তবে মার্কিন প্রশাসনে বসে থাকা ডিপ স্টেটের ঘুঘুরা ট্রাম্পের কানে অন্য কিছু মন্ত্র দেয়। তারা তাদের পুরনো অভ্যেস, যেটা নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ, সেটা ছাড়তে পারেনি ট্রাম্প আসার পরেও। তার ওপর বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়েও লেগে গিয়েছিল ভারত আমেরিকা বা ট্রাম্প মোদি দুই বন্ধুর মধ্যে তীব্র মন কষাকষি। এই দুয়ে মিলে পিছনে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভাবনার চাকা যে ঘুরছে তার ইঙ্গিত মিলছিল আমেরিকার নানান কথায় ও কাজে। কিছুদিন আগে সে দেশের গোয়েন্দা মহাপরিচালক তুলসি গ্যাবার্ড, তিনি মধ্যপ্রাচ্যের দোহায় বসে এক বিবৃতি জারি করে স্পষ্টভাবে বলে দেন যে লক্ষ কোটি ডলার খরচ করে অন্য দেশের সরকার বদলের চেষ্টা আর করবে না আমেরিকা। কারণ এতে আমেরিকার আখেরে খারাপ ছাড়া ভালো হয়নি, কারণ বন্ধুর চেয়ে শত্রু তৈরি হয়েছে বেশি। তুলসীর এই কথায় আছে যে আমেরিকার পথ পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। আর এটা তো জানা কথা, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যে ষড়যন্ত্রের দরুন। সেই ষড়যন্ত্রের মূল মাথা ছিল আমেরিকা। ভুল করলে ভুল শোধরাতে হয়, সেই শুধরে নেয়ার চেষ্টা যে বাংলাদেশের ক্ষেত্রেও করবে আমেরিকা, সেটা জানাই ছিল। আর সেটাই হয়েছে এতদিনে। আমি এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার বলেছি যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক হয়ে যাবে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের ওপরে নির্ভর করতে হবে ট্রাম্পকে, কারণ এটা ছাড়া উপায় নেই। কিভাবে ট্রাম্প প্রশাসন ভারতের হাতে বাংলাদেশের ভার তুলে দিলেন, সেই আলোচনায় যাওয়ার আগে কোন প্রেক্ষাপটে এটা ঘটল বিবেচনায় নিয়ে ভারতকে এই দায়িত্ব তুলে দিল আমেরিকা, সেই বিষয়টি না বললে আমেরিকার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট হবে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে শুরু করেছিলেন। এই প্রসঙ্গে উঠে আসে ভারতের প্রতি ট্রাম্পের মনোভাবের বিষয়টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়নটি। রাজনীতিতে ব্যক্তিগত বন্ধুত্ব বা বৈরিতার সম্পর্ক বড় কিছু অর্থ বহন করে না, এটা যেমন ঠিক, তেমনি ব্যক্তিগত স্তরের সম্পর্ক যে একেবারে মূল্যহীন তাও নয়। ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ককে আরও জমাট করে, ব্যক্তিগত বন্ধুত্বের যে সম্পর্ক সেটা দুদেশের সম্পর্ককে আরও জমাট করে। যেখানে দুজনের চিন্তার মিল ঘটে, ভাবনার মিল ঘটে, সেখানে ব্যক্তিগত সৌহার্দ্য সেই মিলকে আরও সিমেন্টিং করে দেয়। ভারতের সঙ্গে এই ব্যাপারে এক জায়গায় আসার মূলে আছে চীন সম্পর্কিত ভাবনা। আমেরিকার শত্রু এখন রাশিয়া নয়, চীন। চীনের অর্থনৈতিক, সামাজিক ও আগ্রাসী দাপট না থামাতে পারলে দুনিয়া জুড়ে আমেরিকার যে প্রভাব, সে প্রভাব আর থাকবে না।
তাই চীনকে সামলানো আমেরিকার সর্বোচ্চ প্রাথমিকতা। আবার ভারতেরও প্রধান শত্রু কিন্তু পাকিস্তান নয়, তার থেকেও বেশি হচ্ছে চীন। চীনে পাকিস্তান তো দু চারটে ওই জঙ্গি পাঠায়, জঙ্গি পাঠিয়ে ঝামেলা বাঁধায়, ওটা বড় ব্যাপার না। কিন্তু চীনের জোরেই যে পাকিস্তানের এত জোর সেটা জানে ভারত। বারবার পাকিস্তানের জঙ্গিদেরকে যখন ইউনাইটেড নেশনসে যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠে তুলেছে ভারত, ওই চীন ভেটো দিয়ে সেগুলোকে থামিয়েছে। চীনের অন্য দেশের জমি আত্মসাৎ করার অভিপ্রায় বহু পুরনো, এটা ভারতের জানা। ভারতের এক বড় ভূখণ্ড এখনও চীনের দখলে। তারপরেও অরুণাচল নিয়ে দাবি জানাচ্ছে চীন, লাদাখ নিয়ে দাবি জানাচ্ছে। চীনের এই ভূমিকা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশ জানে। সুতরাং চীনকে দাবিয়ে রাখার চেষ্টা ভারতেরও। আর এখানেই আমেরিকা আর ভারতের কমন ইন্টারেস্ট। ট্রাম্প সাহেব সেটা বুঝেছেন। ট্রাম্প সাহেব এটা বুঝেছেন, এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে, এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না। ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁষতে দেবে না আমেরিকা, ভারতও দেবে না। এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল। তাই সেন্ট মার্টিনস, হিউম্যান করিডর, চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা। এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয়, এটা স্বার্থের সংঘাত। আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে। বাংলাদেশে দেখবেন, খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে, স্তিমিত। দ্বিতীয়ত, ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন। জঙ্গিতন্ত্র ও মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা 7 সমুদ্র 13 নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না, এটা ট্রাম্প জানেন। এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতের। তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে, জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। তৃতীয়ত, যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ, এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না। এই বিষয়ে ভারত আর চীন ছাড়া আর কোনো দেশ নেই আশেপাশে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটা আজ পতনের মুখে। কাঁচামাল নেই, কারখানায় চাঁদাবাজি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, ভিয়েতনাম কম্বোডিয়ার ব্যাপক প্রতিযোগিতা, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়া, সব মিলিয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট শিল্পের অবস্থা ভয়াবহ। আমেরিকা বুঝেছে ভারত পাশে না থাকলে বাংলাদেশ আরও নিচে নেমে যাবে, অতএব এখানেও ভারত ভরসা। আর এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে আমেরিকা ফিরে গেছে ফেব্রুয়ারির সেই দিনে যখন ট্রাম্প মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছি, যাকে বলে ফ্রি হ্যান্ড দেয়া। সেটাই আর কি এখন সেটা কাজে হচ্ছে। এই যে খলিলুর রহমান দিল্লি এলেন, বৈঠক করলেন অজিত ডোভালের সঙ্গে, এই সবের পেছনেই আছে আমেরিকার সবুজ সংকেত। খলিলুর ডোভাল দ্বিতীয় বৈঠকটি হয়েছে 20 তারিখে আমেরিকা চেয়েছে বলে। সেখানে হাজির ছিলেন স্বয়ং সার্জিও গর।
আমেরিকার রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়ায় আমেরিকার সরকারের বিশেষ প্রতিনিধি তিনি। সেই সভায় সার্জিও গর স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে ভারত সরকারের কি ভূমিকা হবে আগামী দিনে। বাংলাদেশের জঙ্গিতন্ত্রে লাগাম দেয়া, ভারত বিরোধিতা বন্ধ করা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করা, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া, এমনকি অপরাধ ট্রাইব্যুনালের বাঁদরামি নিয়েও কড়া মন্তব্য করেছেন গর। এই সব কিছুই খলিলুর রহমানকে শুনতে হয়েছে আর কারণ নয়, সার্জিও গরের মুখ থেকে। মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন, অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার, সেই রায়ের মেয়াদ তো মাত্র 2 মাস। তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে। কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত ডোভাল। নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই, আর সেই নির্বাচনে প্রার্থী হিসেবে শেখ হাসিনা দাঁড়াবার সুযোগ পেলে তো কথা নেই। যদি তার প্রার্থীপদ বাতিল করে দেয় নির্বাচন কমিশন তাহলেও অসুবিধে নেই। নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন। তখন নির্বাচনে দাঁড়াতে নতুন করে বাধা কোথায়? এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন খলিলুর রহমান। তবে ভালো করে একটু বিশ্রাম যে নেবেন তার আগেই ডাক পড়ল কাতারের দোহায়। দোহা এখন বিশ্ব রাজনীতির বড় মঞ্চ। সেখানে 4 পক্ষের মিটিং, ভারত, আমেরিকা, বাংলাদেশ আর মধ্যস্থতাকারী হিসেবে কাতার তো আছেই। সেখানে আর এক প্রস্তাব জানিয়ে দেওয়া হলো খলিলুর রহমানকে, ভারত এখন তোমাদের গার্জিয়ান, ভারতের কথা মতো চলবে, আর না চললে ভারত যে ব্যবস্থা নেবে, সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা সরাসরি যুদ্ধ হোক, আমেরিকা ভারতের পাশে, ভারতের সঙ্গে থাকবে। এবার বলি এই প্রসঙ্গের সবচেয়ে চমকদার বিষয়টি। খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন। যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো? আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন, তাহলে কবে কখন তারা শুনানি করলেন? পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে। এর অর্থ ইউনূস সরকার শুধু যে অবৈধ তা নয়, এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার। এই অপরাধের বোঝা অর্ধেক হবে যদি অন্তত শেখ হাসিনার পদত্যাগপত্রটি আমেরিকার কাছে তার কপি কিংবা সেটা যদি পৌঁছে দেওয়া যায়। আর যদি সেটা না করা যায় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা, তার হাতে সসম্মানে ক্ষমতা ফিরিয়ে দেয়া, তারপর একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা। ঠিক আছে, এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। সম্মানিত দর্শক, দোহার মরুভূমির শহরে একটা গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ, এবং সবচেয়ে বড় প্রশ্ন সেখানে উচ্চারিত হয়েছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? দিল্লি কাকে সাপোর্ট করবে? ওয়াশিংটন কি ইউনূস সরকারের উপর আস্থা হারাচ্ছে? আর কাতার, তারা কেন এই আলোচনায় জড়াচ্ছে? তাদের এত আগ্রহ কেন বাংলাদেশ নিয়ে? অনেকগুলো প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটি মনোযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো ধারণা করি এখনো যা আসেনি বাংলাদেশের মিডিয়ায়, কিন্তু বিদেশি দুটি মিডিয়া খবরটি বেশ সাড়া ফেলেছে। আপনারা জানেন, দিল্লি থেকে এসেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান কাতারের দোহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন।
এই দোহা সফর নিয়ে আমরা ওই দিনই একটি কন্টেন্ট করেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার আসুন দোহা সফরের রহস্যটা আরো একটু খোলাসা করার চেষ্টা করি। প্রথমেই বলি, এবারের দোহা সফর কিন্তু সাধারণ সফর ছিল না খলিল সাহেবের জন্য। কারণ এবার দোহায় একই সময়ে 3টি শক্তি হাজির হয়েছে বা ছিল। এক, ভারতের গোয়েন্দা এবং ফরেন অফিসের প্রতিনিধি। 2, মার্কিন ডিপ্লোম্যাটিক টিম। এবং 3, কাতার সরকারের কয়েকজন বিশেষ উপদেষ্টা। কি এমন জরুরি মিটিং ছিল যে 3 শক্তি জড়ো হতে হলো? জানা গেছে সবার টার্গেট কিন্তু বাংলাদেশ। কেন বাংলাদেশ? কারণ এই সময়ে এশিয়ার সবচেয়ে অস্থির পলিটিক্যাল হটস্পট হলো বাংলাদেশ। এজন্যই দোহার হোটেল ডব্লিউ রিটস এবং ডিপ্লোম্যাটিক ডিস্ট্রিক্টে হাই সিকিউরিটি রুম বুক করা হয়েছিল বা ব্লক করা হয়েছিল। উপলক্ষ এই বাংলাদেশ। এই বছরে তৃতীয়বারের মতো বাংলাদেশ নিয়ে ত্রিপাক্ষিক গোপন মিটিং হলো সেখানে। প্রশ্ন করতেই পারেন, কি এমন গোপন মিটিং, তাও আবার কাতারের দোহায় কেন? একটু ধৈর্য রাখুন, সংক্ষেপে সব খুলে বলছি। এই গোপন মিটিং এর এজেন্ডা হলো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। এখানে উঠে এসেছে 3 দেশের অ্যানালাইসিস, তাদের বিশ্লেষণ এই বৈঠকের, যেটি আমি আপনাদের সঙ্গে সংক্ষেপে শেয়ার করতে যাচ্ছি। 1, ভারত মনে করছে ইউনূস সরকারের উপর নির্ভর করলে তাদের বর্ডার, তাদের সিকিউরিটি এবং তাদের ট্রানজিট, এই ইন্টারেস্টগুলো ঝুঁকিতে পড়ছে। 2, আমেরিকা চায় লং টার্ম স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তারা আবার মডেলটা চায় শেয়ার্ড পাওয়ার স্টাইল, অংশীদারিত্বের, ক্ষমতার অংশীদারিত্বের একটা স্টাইল তারা চায়। এটি আপনি আমি আমরা কেউ চাই কিনা এটি তো তারা চিন্তাও করে না, ধার ধারে না। 3, এই জায়গাটাতেই কাতার মধ্যস্থতাকারী হতে চায়, কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। কি সেটা? রোহিঙ্গা, জ্বালানি এবং বিশেষ করে এলএনজি এবং মিলিটারি লজিস্টিক্স ইস্যুতে তাদের স্বার্থ এখানে জড়িত। এ কারণে কাতার ওপেনলি বলে ফেলেছে, বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি ছাড়া কোনো বিনিয়োগ বা নিরাপত্তা সম্ভব নয়। এটি তো 100% ভাগ সত্যি কথা। এবং তারা বলছে, এটা রিসেট করতে গেলে, এটাকে যদি আপনি নবায়ন করতে চান, ঠিক করতে যান, পুনঃস্থাপন করতে যান, সবকিছু ঠিক করতে যান, যেটি এখন ঠিক নেই বলে সকলেই আমরা বুঝতে পারছি। তারা বলছে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয়। কে বলছে এটা? কাতার বলছে যে এটা রিসেট করতে গেলে আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া সম্ভব নয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইস্যুটাই ছিল এবারের বৈঠকের মূল এজেন্ডা বা মূল বিষয়। এবার দিল্লির বিশ্লেষকটা শুনুন। দিল্লি বলছে আওয়ামী লীগকে একেবারে বাদ দিলে বিপদ, কারণ দিল্লির নিকট প্রতিবেশী। তারা কিন্তু আমাদের সম্পর্কে খোঁজখবর যা আছে তার ভিত্তিতে তারা কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারে, বুঝতে পারে। এটা আমেরিকার পক্ষে, চীনের পক্ষে, রাশিয়ার পক্ষে অত দূর থেকে যতই গোয়েন্দা কার্যক্রম থাকুক সম্ভব নয়। কিন্তু তারা বলছে বিপদ আওয়ামী লীগকে বাদ দিলে। এক্ষেত্রে দিল্লি যুক্তি দিয়েছে। তাদের যুক্তিটা হচ্ছে এরকম, তারা বলছে এটা খুব ক্লিয়ার আর কি তাদের হিসাবে, বিএনপি, জামাত, ইসলামপন্থী এই কম্বিনেশন যদি হয়, এটি ভারত বলছে, ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ শক্তিশালী হবে, যেটি ভারত কখনোই চায় না, পছন্দ করে না, সহ্য করে না বা করবে না। এবং বলছে তারা সেনাবাহিনী বর্তমানে নিরপেক্ষ, কোট আনকোট, তথাকথিত নিরপেক্ষ, আবার নির্মম এবং মৌন, চুপচাপ আছে। যখন চুপ থাকার দরকার তখন গরম, যখন গরম থাকার দরকার তখন চুপ, এরকম একটা অবস্থা। এই অবস্থায় পুরো রাজনৈতিক স্পেস, রাজনীতির মাঠ, রাজনীতির জায়গাটা খালি হয়ে গেলে, শূন্য হয়ে গেলে ভারত মনে করছে, দিল্লি মনে করছে এখানে অন্য শক্তি প্রবেশ করতে পারে। দেশি শক্তি, বিদেশি শক্তি, সন্ত্রাসী শক্তি, জঙ্গি শক্তি, নানান রকম। এই শক্তির ব্যাখ্যা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা ব্যাখ্যা করতে হবে।
তাদের বিশ্লেষণ হলো আওয়ামী লীগকে পানিশ করা যাবে। বুঝবেন কথাটা, ভারত বলছে, দিল্লি বলছে যে প্রয়োজনে আওয়ামী লীগকে পানিশ করা যাবে, শাস্তি দেওয়া যাবে, কিন্তু এলিমিনেট করা নয়, নির্মূল করা নয়, বাদ দেওয়া নয়, এড়িয়ে যাওয়া নয়। কারণ তারা প্রেক্ষাপটটা বুঝতে পারছে। দিল্লি মূলত বলেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি রিসেট হবে না, বরং অস্থিতিশীলতা বাড়বে। এটি কিন্তু সত্য কথা। এবং দোহা বৈঠকে ভারতের মূল অবস্থান ছিল এটাই, এই পয়েন্টই তারা স্টিক করেছিল। এবার আমেরিকার বিশ্লেষণ শুনো। আমেরিকা বলছে ইউনূস সরকার লং টার্ম টিকবে না। এটা তো আমরাও জানি লং টার্ম টিকবে না, লং টার্ম থাকতেও পারবে না। আমেরিকাও সেটা বুঝতে পারছে। এবং ওই বৈঠকে ওয়াশিংটনের একটা রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে, কথা হয়েছে। ওই রিপোর্টে আবার উঠে এসেছে তিনটা বিষয়। কি কি? এক হচ্ছে দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন, কার? ইউনূসের। দুই, পলিসি কনফ্লিক্ট, কার? এটাও ইউনূসের। তিন, বাংলাদেশের এলিটদের আস্থাহীনতা। এটি কেন? ইউনূসের কারণে। আমেরিকা বলছে ইউনূস ইজ এ ট্রানজিশনাল ফিগার, নট এ লং টার্ম লিডার। মানে একজন ক্রান্তিকালীন বলুন বা অন্তর্বর্তীকালীন নেতা বা ব্যক্তিত্ব, তিনি কিছুতেই দীর্ঘমেয়াদী নেতা নন, লং টার্ম লিডার নন। এটি তার নট হিজ কাপ অফ টি। তাই আমেরিকা এখন দুটি পরিকল্পনা দেখছে, ভাবছে। একটি পরিকল্পনা তারা দেখছে, ধরুন এটা প্ল্যান এ। তাদের এই প্ল্যানেতে তারা বলছে ইউনূস সরকার প্লাস আওয়ামী লীগের অংশ প্লাস বিএনপির অংশ। এটা তারা বলেছে বটে, আমি যে সূত্র থেকে এটা জেনেছি শুনেছি, আমার কাছে বিষয়টি কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য মনে হয়নি। যাই হোক, তারা হয়তো মেধাবী, তারা তাদের মতো করে চিন্তা করেছে। কারণ এটা এক ধরনের শেয়ার্ড স্ট্রাকচার, এবং বাংলাদেশ এরকম একটা শেয়ার্ড স্ট্রাকচারের মধ্যে এত অংশীদারিত্বের ভেতরে দিয়ে আমার মনে হয় না এক কদমও এগোতে পারবে। এরপর আসুন প্ল্যান বি আমেরিকার। এটা হলো আওয়ামী লীগকে আংশিকভাবে পুনর্বহাল করে একটি রিবুটেড রাজনৈতিক ব্যবস্থা, মানে একেবারে পুনর্নবায়ন, এরকম আর কি, নবায়ন একটি রাজনৈতিক অবস্থা তারা চায়। এটা নিয়ে আমি আজকে বেশি কথা বলবো না, চেষ্টা করব আগামীকাল আরেকটি কন্টেন্ট করতে, সেটাতে আমি খুলে আলোচনা করতে চেষ্টা করব। বিবিসি বাংলাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই রিবুটের সঙ্গে সেটাকে মিলিয়ে আমি একটি কন্টেন্ট করতে চেষ্টা করব। তখন যদি করতে পারি, আপনারা এটি দেখলে হিসাবটা মিলে যাবে, সবার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখা যাক কাতারের ভূমিকা। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না। বাংলাদেশে কাতারের স্টেকটা কিন্তু বিশাল বড়। এর মধ্যে অন্যতম হলো ওই যে এলএনজি চুক্তি বললাম, জ্বালানির বিষয়, মিলিটারি কোঅপারেশন, আপনি জানেন অতি সম্প্রতি এটি নিয়ে বেশ সংবাদ দেখেছি আমরা। এছাড়া মধ্যপ্রাচ্যে, পুরো মধ্যপ্রাচ্যে 25 লাখের মতো বাংলাদেশি কর্মী আছে, এবং কাতারেও একটি উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে। ভেতরে আরো কিছু কারণ হয়তো আছে, সব এক ভিডিওতে আমি বলতে চাই না, তাহলে আলোচনাটা জটিল হয়ে যাবে। শুধু এটুকু শুনে রাখুন, কাতার এখন মধ্যস্থতাকারী হতে চায়, যেমন তারা আফগানিস্তানে তালিবান এবং আমেরিকানদের মধ্যে করেছিল, মধ্যস্থতা করেছিল, এটি আপনারা জানেন। সেরকমটা তারা করতে চায় বাংলাদেশ ইস্যুতে। তাহলে কাতারের অবস্থান কি আজকের ইস্যুতে? কি বোঝা গেল? তারা বলছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বাদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়, ভারতের পাশে আরেকটি শক্তিকে পাওয়া গেল। তো আমি আসলে মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা যাক এসব পয়েন্টের ভিত্তিতে এই বৈঠকে সিদ্ধান্তগুলো তারা কি নিয়েছে, কনক্লুশনটা তারা কোথায় টেনেছে। যতদূর জেনেছি, বৈঠকের স্টেক হোল্ডারদের, মানে যারা যারা অংশ নিয়েছিল, তাদের কমন কনক্লুশন ছিল, এক, আওয়ামী লীগকে পুরো বাদ দেওয়া যাবে না, বরং লিমিটেড রিফর্মড ফর্মে ফিরিয়ে আনতে হবে। এই জায়গাটিতেই হয়তো আওয়ামী লীগের মূল যারা নেতৃত্বে আছেন সেখানে হয়তো সংকট হবে। রিফর্মড ফর্ম বলুন, রিফাইন্ড ফর্ম বলুন, আমার মনে হয় এটি কতটা কাজ করবে আমি জানি না। আমি একজন ক্ষুদ্র বিশ্লেষক, রাজনীতি নিয়ে কথা বলি, পড়াশোনা করার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছে
আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন কেউ কেউ মানবেন, এটি আমি কালকের কন্টেন্টে আশা করছি পরিষ্কার করবো ইনশাল্লাহ। 2, ইউনূস সরকারকে ট্রানজিশনাল ভূমিকার মধ্যে সীমিত করতে হবে, তাকে লং টার্ম ভিশন দেওয়া যাবে না, এটি যথার্থ চিন্তা। ইউনূস সরকারের ট্রানজিশন মানে এই পিরিয়ডটা যত দ্রুত শেষ হবে বাংলাদেশের জন্য মঙ্গল, এটি বাংলাদেশের সাধারণ মানুষরাই অনেক আগে থেকেই বলতে শুরু করেছে। এটি বলবার জন্য বুঝবার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, একজন রিক্সাওয়ালা, একজন সিএনজি চালক, একটি মুদি দোকানদার, একটি সবজির দোকানদার বা খুচরা আপনার হকার যারা মানে হকারি করে, যারা মাল ফেরি করে বেড়ায়, তারাও আসলে এই কথাগুলো এখন বুঝতে পারে নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে। যাকে সে আলোচনা। 3, নির্বাচনকে একতরফা করা যাবে না, যেটার জন্য ইউনূস সাহেব উঠে পড়ে লেগেছেন, ব্যস্ত আছেন। এই দোহা বৈঠকে এই প্রাপ্তিটুকু যদি সত্যি হয়, এটি কিন্তু বড় প্রাপ্তি হবে। নির্বাচনকে একতরফা করা যাবে না, কারণ আওয়ামী লীগ বাদ পড়লে লড়াই হবে বিএনপি ভার্সাস জামাত ভার্সাস আর্মি। আসলে আমরা ভার্সাস কেন বলেছি আমি জানি না, আসলে এটি তখন লড়াইটা হবে নিজেদের ভিতরে, কামড়াকামড়ি হবে। বিএনপি সেখানে থাকবে, জামাত সেখানে থাকবে, সেনাবাহিনীও সেখানে একটি বড় স্টেক থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ সেনাবাহিনীরও অনেকের রাজনৈতিক লেভেল নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে ইদানিং। 4, ভারত, মার্কিন, কাতার একটি পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে। এই যে বললাম 3টা শক্তি জড়ো হয়েছিল, এই 3 শক্তি একটা পলিটিক্যাল রোডম্যাপ তৈরি করবে, যেখানে থাকবে পুনর্বিন্যাসের কথা, যেখানে থাকবে পাওয়ার শেয়ারিং এর কথা, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রোল কি হবে সেটা স্পষ্ট করা থাকবে, সেনাবাহিনীর অবস্থান কি হবে সেটা নির্দিষ্ট করা থাকবে, সর্বোপরি আন্তর্জাতিক গ্যারান্টি, ওই যে মেনে নেওয়া, গ্রহণযোগ্যতা, ওই জিনিসগুলো থাকবে। আরো হয়তো 2-1টি ইকুয়েশন থাকতে পারে, তবে মূল পয়েন্ট হলো এগুলো। এখন দেখা যাক এসব হিসাব নিকাশের ফলে বাংলাদেশে আসলে এগুলো কি প্রভাব পড়তে পারে বা পড়তে যাচ্ছে। তো বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে 3টা। এক হচ্ছে আওয়ামী লীগকে কোন ফরম্যাটে ফিরিয়ে আনা হবে, এটি কি ফুল স্কেলে, না সীমিত আসন দিয়ে পার্সিয়ালি, নাকি কোয়ালিশন। জানি কোনোটাই ফুল স্কেল ছাড়া মনে হয় কোনোটা এখানে কাজ করবে বলে আমার মনে হয় না, এটা আমার ব্যক্তিগত মতামত, ভুল হলে ক্ষমা করবেন। 2, ইউনূস সরকার কতদিন থাকবে, এটি নিশ্চিত হওয়া, ঠিক হওয়া খুব জরুরি। 3, সেনাবাহিনীর নীরবতা, এই যে চুপচাপ থাকে, কথা বলে না, কি করবে, কি বোঝাতে চায়, এটিকে ডেলিভারেট কিনা, এই জিনিসটিও আসলে পরিষ্কার হওয়া দরকার। ইচ্ছাকৃতভাবে তারা এই কাজগুলো করছে কিনা, কারণ সেনাবাহিনী যা বোঝাতে চায়, যা করতে চায়, তা তারা যে মিন করে না, এটি বোঝা গেছে গোপালগঞ্জের কাণ্ড দিয়ে। ফলে তারা যা বলবে তা সহজেই কেউ গিলবে, এটি মনে করার কোনো কারণ নেই। যাই হোক, যা আলোচনা করলাম এর প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির পরবর্তী ফেজ তৈরি হচ্ছে দোহা, দিল্লি, ওয়াশিংটন ট্রায়াঙ্গল থেকে। দোহা, দিল্লি, ওয়াশিংটন, মানে এর বাইরে, মানে এই দোহা বৈঠক এটি বোঝালো, কিন্তু এর বাইরে যাওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আর বড় করবো না, আমি চেষ্টা করেছি দোহা বৈঠকের একটা সংক্ষিপ্ত ইনসাইড স্টোরি বা ছবি আপনাদের সামনে তুলে ধরতে, কারণ কেন যেন আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা এখান থেকেই নির্ধারিত হতে যাচ্ছে, লক্ষণ আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তাই শেষ করবার আগে আপনার কাছেও জানতে চাই, আওয়ামী লীগ কি আবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে আসবে, নাকি নতুন কোনো সমীকরণে নতুন কোনো জোট তৈরি হতে পারে? কমেন্টে মতামত জানাতে অনুরোধ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও
একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা, বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান, এবং তার বহর কিন্তু এইবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো। রোমের বিমানবন্দরে তিনি নামলেন। ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। তো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার্ড দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেননি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইটালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয়, তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইউনূসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইটালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এইবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই। আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কান কাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেশ। এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি তার ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন? সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার সকল দলিল, সকল ডকুমেন্ট, আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন। কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে। আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো এটা আর বলার কিছু নাই।
এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে, আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার, এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, চার্জ দেখে আর কি বলবো। আর এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্য অন্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্য অন্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডার যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি। হ্যাঁ, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। সো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায়, ইফ আই এম নট রং, এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের। এবং এই টাকাটা, এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে, কারণ ডক্টর ইউনূসের 9-6, ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গি প্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র, সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পোছে না। আবারও সেই যেটা বলছি, যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।